আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমরা আমাদের ক্লাস শুরু করলাম। হ্যাঁ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সুস্থ আছি ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক সুস্থ আছো আশা করতে পারি। এবং তোমাদের বাসার সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেটা তোমাদের কাছে গতকাল আমি গত শুক্রবার ক্লাস দিতে পারিনি, কিছু একটা কারণ ছিল। শনিবার শনিবার একটু সিক আমি ছিলাম। হ্যাঁ। হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা ওই যে বললাম না, শেষ হইয়াও হলো না শেষ। আমাদের এই চ্যাপ্টার শেষ হয় হয় না, আবার হয় হয় না। তো অসুবিধা নাই, আজকে আমরা দুইটা ম্যাথ করেই আমরা এখান থেকে চলে যাব। দুইটা ম্যাথের প্রথম ম্যাথটা লেখো। আমরা হাইজেনবার্গ আনসার্টেনিটি যে প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের দুইটা ম্যাথ, একটা ম্যাথ করাবো আর একটা শেখাবো হলো ইলেকট্রন কেন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না। সবাই পারলো, ও পারলো না কেন, কি সমস্যা হয়েছিল, এটাও আমরা আজকে দেখার চেষ্টা করব। সবাই লেখেন প্রথম অঙ্ক, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের প্রথম অঙ্ক। 1 কেইবি একটি ইলেকট্রনের, 1 কেইবি, কেইভি কিলো ইলেকট্রন ভোল্ট, 1 কেইবি একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা হলো। 1 কেইবি ইলেকট্রনের, কি বলতো, ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা হলো। অবস্থান 1 কেইবি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা হলো লিখতে পারছি। এরপর লিখবা, যদি অবস্থান 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, যদি অবস্থান 1 আংস্ট্রমের মধ্যে, মানে এটা হচ্ছে ডেলেক্স, অবস্থান 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, তবে 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, তবে ভরবেগের অনিশ্চয়তার শতকরা পরিমাণ কত? ভরবেগের যে অনিশ্চয়তা, ভরবেগের যে ত্রুটি, কেন ভরবেগের অনিশ্চয়তা হবে, কেন ভরবেগের ত্রুটি হবে, এই কথাগুলো কিন্তু আমি জানি। ওই যে ইলেকট্রনকে আমি দেখতে গিয়ে তার উপর আলো ফেললাম, তার উপর ফোটন ফেললাম, তার ভরবেগটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আমি যে ভরবেগের ইলেকট্রন দেখলাম, আদৌ কি এটা তার ভরবেগ ছিল? না। আমি যে অবস্থানে ইলেকট্রন দেখলাম, এটা কি তার রিয়েল অবস্থান ছিল? না। তাহলে এই দুটাকে মিলাই একসাথে বলা হলো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, অনিশ্চয়তার নীতি। ওহে ইলেকট্রন, তোমাকে আমি দেখতেছি, তাহলে তুমি কিন্তু আসলে তোমার অবস্থান এখানে ছিল না। তোমার ভরবেগটা কিন্তু আসলে ইলেকট্রন এরকম ছিল না, তোমার ভরবেগটা অন্যরকম ছিল, তোমার অবস্থানটা অন্য জায়গায় ছিল। বাট আমি তোমাকে দেখে ফেলেছি এখন, অতএব তোমার ভরবেগ চেঞ্জ হয়ে গেছে, আমার তোমার অবস্থান চেঞ্জ হয়ে গেছে। এটাকে একসাথে ব্লেন্ডিং করে নীতিটা এরকম যে ডেল এক্স এবং ডেল পির গুণফল অবশ্যই অবস্থানের ত্রুটি, ফাহমিদা মানে মনিরা, অবস্থানের ত্রুটি এবং ভরবেগের ত্রুটির গুণফল অবশ্যই প্লাঙ্কের ধ্রুবক অপেক্ষা কম বা বেশি এরকম হবে, প্লাঙ্কের ধ্রুবক অপেক্ষা বেশি বা সমান। এটি হলো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মনিরা। আচ্ছা, প্রশ্নটা আমি আরেকবার বলি। 1 কেইবি ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একসাথে পরিমাপ করা হলো। যদি অবস্থান 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, অবস্থান যদি 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, তবে ভরবেগের পরিমাপের শতকরা, ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার কত বা শতকরা পরিমাণ কত, ভরবেগের অনিশ্চয়তার শতকরা পরিমাণ কত আমরা লিখতে পারছি বা জানি। লেখা গেল তো মনে হয়। আচ্ছা, এবার একটা একটা করে বলি কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে। দেওয়া আছে ই কে দেওয়া আছে হইল 1 কেইবি, তার মানে 10⁻³ তার মানে 10⁻³ 1.6 10⁻⁻19 জুল। আমরা ইবি কে জুলে কনভার্ট করেছি, তাহলে 1.6 10⁻⁻16 জুল ইকের মান। ডেল এক্স এর মান কত? 1 আংস্ট্রম, মানে কি 10⁻⁻10 মিটার। এখন আমাকে বলছে
ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার কত, শতকরা মানটা কত। ওকে, কোনো ব্যাপার না। আমরা জানি ইকে মানে হলো পি স্কোয়ার বাই 2m। ফার্স্ট ইয়ারের 5 নাম্বার চ্যাপ্টারে এগুলো পড়েছি আমরা। ইকে মানে পি স্কোয়ার বাই 2m। অতএব পি সমান সমান 2m ইকে রুট 9.1 10 টু দি পাওয়ার -31। ইকের মানটা কত? 10 টু দি পাওয়ার ওই যেটা 1.6 10 টু দি পাওয়ার -16 এর আবার রুট ওভার। টুস করে আমাকে বলে দাও পি এর মানটা কত আসে। একটু তাড়াতাড়ি বলতে হবে পি এর মানটা কত আসে। 39%? না ফাহাদুল ফয়সাল, না 39% না। হুম, আচ্ছা প্রশ্নটা আরেকবার বলতেছি জিম, আগে এটা শেষ করে নেই। আচ্ছা প্রশ্নটাকে আবার বলবো না। 1 keV ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একসাথে পরিমাপ করা হলো। যারা প্রশ্নটা আরেকবার শুনতে চাইছিলাম তাদের উদ্দেশ্যে বলতেছি, ভরবেগ একসাথে পরিমাপ করা হলো। অবস্থান যদি 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, অবস্থান যদি মানে ডেলেক্স, অবস্থান যদি 1 আংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, তবে ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার কত, শতকরা পরিমাণ কত। আচ্ছা সাইড দিলাম, পি এর মান কত পাইলাম? 1.7 10 টু দি পাওয়ার 1.7 10 টু দি পাওয়ার -23 কেজি মিটার পার সেকেন্ড। এবার তোমরা আমাকে বলো তো, আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ডেল এক্স ডেল পি, আমরা যদি বলছে এইচ বাই মানে এইচ বাই 2 অপেক্ষা বা এইচ বাই 4 পাই, এইচ স্কয়ার বাই 2 মানে এইচ বাই 4 পাই অপেক্ষা সমান বা বেশি, আমরা কিন্তু যখন অঙ্ক করব তখন আমরা সমান নিয়ে অঙ্ক করব। তাহলে ডেল এক্স ডেল পি হবে এইচ বাই 4 পাই। এইচ বাই কত বলো তো? 4 পাই প্লিজ। অতএব ডেল পি কত? পিটা হচ্ছে আমাদের আসল ভরবেগ, আর ডেল পি হচ্ছে ভরবেগের ত্রুটি, ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের তফাৎ ডেল পি। তাহলে এইচ বাই 4 পাই ডেল এক্স। এইচ এর মান কত? 6.63 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14। ডেল এক্স এর মান কত? 10 টু দি পাওয়ার -10। ঠুস করে আমাকে বলে দাও ডেল পির মানটা কত আসে। ডেল পির মানটা কত আসবে? আমার এখানে মনে হয় অ্যান্সার আছে কিনা আমি চোখে দেখতেছি না। 0.527 ইন্টু 10 টু দি পাওয়ার -24, 0.527 10 টু দি পাওয়ার -24 কেজি মিটার পার সেকেন্ড। সবার কি তাই আইলো? না তাই নাই। ডেল এক্স ডেল পি আমরা অঙ্ক করার সময় কিন্তু গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব না। তাহলে মানটা কি আসলো জায়রা? 0.527 10 টু দি পাওয়ার -24 আসার কথা। হ্যাঁ মাহফুজ অ্যান্সার ঠিক আছে। জারিফ এটা কোন অ্যান্সার দিলা বুঝতে পারলাম না। হ্যাঁ এই যে আসল অ্যান্সার চলে আসতেছে। এত এখন বলো তো, অতএব অতএব ভরবেগের অনিশ্চয়তার শতকরা পরিমাণ হবে হলো ডেল পি ভাগ পি ইন্টু 100%। তোমাদেরকে মনে হয় শতকরা বের করার আমি দুইটা নিয়ম শিখাইছিলাম। আস্ত একটাকে আগে হাতে রেখে নিতে হবে, এই একটা নিয়ম ছিল। আর একটা নিয়ম ছিল পরিবর্তন ভাগ আদি ইন্টু 100%। মনে পড়ে? পরিবর্তন ভাগ আদি ইন্টু 100%। ডেল পি হচ্ছে পরিবর্তন আর পি হচ্ছে আদি, তাহলে ডেল পি বা পি ইন্টু 100%। তাহলে টুস করে বলে দাও ডেল পির মান হলো 0.527 10 টু দি পাওয়ার -24, আর পি এর মান কোথায় রে? 1.7। পি এর মানটা জানি কত ছিল? 1.7। দেখি তো পি এর মানটা খুঁজে পাই কিনা। 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -23 বলো ইন্টু কত বলো তো? 100%। বলো কত আসে?
কত আসে বলো? 3.1%। 3.1%। তার মানে 3.1%। তার মানে আমি যে ভরবেগটা দেখব, আমি ইলেকট্রনটাকে দেখতে গিয়া তার উপর যে আলোটা ফেলবো, এর ফলে যে ইলেকট্রনটা সরে যাবে, তার ভরবেগ যে চেঞ্জ হবে, তাহলে আমি ভরবেগের ত্রুটি মাপবো কত পার্সেন্ট? 3.1% ত্রুটি মাপবো। আমি তার ভরবেগের ত্রুটি মাপবো 3.1%। ক্লিয়ার হলো? এবার আসো আমাদের নেক্সট প্রশ্ন। সবাই লিখে ফেলাই আমরা তাড়াতাড়ি করে। আচ্ছা, এবার একটা প্রশ্ন, একটা এমসিকিউ দিয়ে আমি এমসিকিউ করে আমি এই প্রশ্নে যাব। একটা ছোট্ট এমসিকিউ করব। লেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, একটা ছোট্ট এমসিকিউ আগে লেখাবো তারপরে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, হাইজেনবার্গের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, অনিশ্চয়তা নীতি অনুসারে, একটু তাড়াতাড়ি লিখবেন, অনুসারে অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তবে অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তবে ভরবেগের অনিশ্চয়তা নিচের কোনটি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তবে ভরবেগের অনিশ্চয়তা নিচের কোনটি? ক শূন্য, খ স্কাট, গ এইচ, এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, আর স্কাট মানে কি? প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। গ ইনফিনিটি। কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ, ওটা আমি নিব পরে। জিম একটু সবুর করো, আগেটা এমসিকিউ দিয়ে নিলাম। অ্যান্সার হচ্ছে এ। শিহাব বলতেছিল অ্যান্সার এ। প্রশ্নটা কি বলছে একটু মনে আছে? জিম বলতেছিল অসীম। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তবে ভরবেগের অনিশ্চয়তা নিচের কোনটি? এই ছিল আমাদের প্রশ্ন। আচ্ছা, অ্যান্সার অনেকে দিয়ে ফেলছে। অ্যান্সার হচ্ছে ইনফিনিটি। কেন অ্যান্সার ইনফিনিটি দেখতে চাও? ডেল এক্স ডেল পি সমান সমান, ডেল এক্স ডেল পি সমান সমান আমরা লিখতে পারবো কত বলতো? এইচ বাই 4 পাই। তাহলে অতএব ডেল পি সমান সমান এইচ বাই 4 পাই ইন্টু ডেল এক্স। এইচ বাই 4 পাই। অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তার মানে ডেল এক্স এর মান শূন্য। আর ডেল এক্স এর মান শূন্য মানে কি? এইচ বাই শূন্য সামথিং ভাগ শূন্য মানে কি? ডেল পি হবে ইনফিনিটি। তার মানে ভরবেগের অনিশ্চয়তা হবে অসীম। তার মানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে যে কোনো একটার অনিশ্চয়তা যদি শূন্য হয়, তাহলে অন্যটার অনিশ্চয়তা হবে অসীম। আমি কি মাথা নিতে পারলাম কথাটা? যে কোনো একটা যদি বলতে, এখানে ভরবেগের অনিশ্চয়তা যদি শূন্য হয়, তাহলে অবস্থানের অনিশ্চয়তা কত? অসীম। তাহলে তুমি খাতার চিপায় একটু লিখে রাখতে পারো। তোমাকে অবশ্যই খাতার চিপায় লিখে রাখতে হবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে। খাতার চিপার মধ্যে একটু কষ্ট কষ্ট করে লিখে রাখবা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে যে কোনো একটির অবস্থানের অনিশ্চয়তা যদি
শূন্য হয়, যে কোনো একটির অবস্থানের অনিশ্চয়তা যদি শূন্য হয় তবে অপরটির অনিশ্চয়তা হবে অসীম। ডেল এক্স শূন্য তো ডেল পি অসীম, ডেল পি শূন্য তো ডেল এক্স অসীম। বুঝতে পারছি আমরা? এবার আসো আমাদের সেই অনুধাবন প্রশ্ন। এটা তো অনুধাবন না, তার চেয়ে কঠিন কিছু। লেখো, ইলেকট্রন কেন নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করতে পারে না, ব্যাখ্যা করো। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। ইলেকট্রন কেন নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করতে পারে না, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। লিখতে পারছি মনে হয়। লিখতে পারছি না বাজান? ইলেকট্রন কেন নিউক্লিয়াসে অবস্থান করতে পারে না, চিপার লেখার কথাটা আরেকবার বলবো? হ্যাঁ, আমাকে প্লে আপলোড করেন। আচ্ছা রাফি, ঠিক আছে। আচ্ছা, চিপার কথাটা আরেকবার বলি সাবরিনা। হ্যাঁ, সাবরিনা জিম, চিপার কথাটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে যে কোনো একটির অনিশ্চয়তা যদি শূন্য হয় তবে অপরটির অনিশ্চয়তা হবে অসীম। বাট এই যে জি মানোয়ার বলতে চাইলো ডেলি বাই ডেল, এটাও হইতে পারে, ডেলি ডেলটিও হইতে পারে, ডেল এক্স ডেল পি হতে পারে, ডেলি ডেল টি হতে পারে। এটা আমি আপাতত একটু পরে বলতে চাইছিলাম, জি আগে বলে ফেললো। কোনটা আবার বলবো মুর্শিদা? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, মানে 10 বার বললাম, আবার বলি। হাইজেনবার্গের, আমি বলতে বলতে ঘুমে যাচ্ছি গা, দেখো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে যে কোনো একটির, ওকে, যে কোনো একটির অনিশ্চয়তা যদি শূন্য হয়, যে কোনো এক না, ইজ বাই 4 পাই হবে এটা। যে কোনো একটির অনিশ্চয়তা যদি শূন্য হয় তবে অপরটির অনিশ্চয়তা হবে অসীম। আশা করি লিখতে পারছি। লেখা হয়েছে? এইবার লেখেন, ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে পারে না। সবাই আশা করি লিখতে পারছেন। ইলেকট্রন কেন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতে পারে না, ব্যাখ্যা করো। আচ্ছা, এখন দেখো, সুন্দর মতো কথা লিখবা। আমি যা বলবো তা তোমাকে সুন্দর মতো লিখতে হবে। আমরা জানি কোনো একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ, কোনো একটি পরমাণুর কোনো একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আমরা জানি পরমাণুর কোনো একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10⁻⁻14 মিটার। সবাই লিখবা। আমরা লিখছ, আমরা জানি, আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10⁻14 মিটার। লিখছি। সুতরাং আমি যা বলবো তা তুমি লিখবা আশা করি। সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে, সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে, সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে এর অবস্থানের অনিশ্চয়তা, এর অবস্থানের অনিশ্চয়তা অবশ্যই, অবস্থানের অনিশ্চয়তা অবশ্যই 2 × 10⁻⁻14 মিটারের বেশি হতে পারবে না। কি লিখলাম বলেন তো? আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10⁻⁻14 মিটার। সুতরাং ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করতে হলে এর অবস্থানের অনিশ্চয়তা 2 × 10⁻⁻14 এর মিটার এর বেশি হতে পারবে না। 2 দিলেন কেন? কি কাহিনী কি বলেন? কাহিনী কি? ওয়াই ইউ আর গিভিং হিয়ার 2 তার কারণটা হলো ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻14, তাহলে ব্যাস কত?
ও বাজান ব্যাস কত? ব্যাস হবে 2 × 10⁻⁻14, 2 দ্বিগুণ দিতে হবে ব্যাসার্ধকে, তাহলে ব্যাস পাওয়া যাবে। তাহলে ইলেকট্রনের অনিশ্চয় যদি এর চেয়ে বেশি হয়, তাহলে ইলেকট্রন তো নিউক্লিয়াসের বাইরে চলে যাচ্ছে। অবস্থানের অনিশ্চয়তা যদি 2 × 10⁻⁻14 মিটারের বেশি হয়, তার মানে ইলেকট্রন তো নিউক্লিয়াসের বাইরে চলে যাবে। তার মানে কি, ইলেকট্রন বাসা তোমাকে যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে হয়, তোমাকে অবশ্যই তোমার অনিশ্চয়তার অবশ্যই কোনো অবস্থায় এর চেয়ে বেশি হওয়া যাবে না। কম হলে তুমি নিউক্লিয়াসে থাকতে পারবা, কিন্তু বেশি হলে বাজার তুমি নিউক্লিয়াসে থাকতে পারবা না। হুম, কষ্ট, যত কষ্টই তোমার থাকুক না কেন, তোমার কষ্ট আমরা ফিল করতেছি, কিন্তু আমার কষ্ট ফিল করলে কি করা, আমাদের কিছু করার তো নাই বাজার। তোমাকে নিউট্রন নিউক্লিয়াসে চলে গেছে, প্রোটন নিউক্লিয়াসে চলে গেছে, আর কি সুন্দর মসমসকে থাকতেছে ওখানে, কিন্তু ইলেকট্রন বেচারা ঘুরতেছে আর ঘুরতেছে, প্রিং প্রিং করে ঘুরতেছে, এমনে ঘুরে অমনে ঘুরে, একবার অরবিটাল মোশন হয়, একবার স্পিন মোশন হয়, ঘুরিয়া ঘুরিয়া লাভ হচ্ছে না। আচ্ছা এবার লেখেন হাইজেনবার্গের, এটা লেখা হয়েছে না, এর বেশি হতে পারবে না, এই পর্যন্ত লিখছি। এরপর লিখবেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু এইচ পাই 4 পাই। তাহলে ডেল পি কত? এইচ বাই 4 পাই ইন্টু ডেল এক্স, এবং সমান সমান এইচ কত? 6.63 10 টু দি পাওয়ার -34, 4 ইন্টু 3.14, ডেল এক্স এর মানটা ধরবো, এটা সমান 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ঠাস করে বলে দাও, আমি ডেল এক্স এর মান এটা সমান ধরে কাজ করি, দেখি কি হয়। কি হলো, কান্তাছে কি? বলো ডেল পির মানটা কত আসে? আমার কাছে ডেল পির মান আছে, আমি বসাই দিই, তোমাদের আশায় থাকলাম না আমি। 2.64 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো, 21 কেজি মিটার পার সেকেন্ড। মানে আমি ডেলেক্স এটা ধরে অনিশ্চয়তার ম্যাক্সিমাম মানটা ধরছি, আমি একদম ম্যাক্সিমামটা ধরে হিসাব করে দেখি, ভাই ইলেকট্রন তোর অবস্থাটা কি, দেখি তো তুই কেন থাকলি না ওখানে, তোর কি সমস্যা হয়েছিল, ডেল পি হবে এত। ওকে, এবার আসো ইলেকট্রনের গতিশক্তি। ইলেকট্রনের গতিশক্তি ইকে সমান সমান পি স্কয়ার বাই টুয়াইস, মানে আমি যদি আদি ভরবেগকে শূন্য ধরি, আমি যদি ইলেকট্রনের আদি ভরবেগকে শূন্য ধরি, বাজার মনোযোগ দিয়ে শুনবি, আমি যদি ইলেকট্রনের আদি ভরবেগকে শূন্য ধরি, তাহলে ডেল পি হবে তার নতুন ভরবেগ, ডেল পিটাই হবে তার নতুন ভরবেগ, তাই না? আচ্ছা এখন দেখো তো পি হবে কত, 2, এই ডেল পির মানটাই পি হিসেবে চালাই দিব, আদি ভরবেগ যদি শূন্য হয়ে থাকে, 10 টু দি পাওয়ার -21 হোল স্কয়ার, তারপরে কত, 2 ইন্টু 9.1 10 টু দি পাওয়ার -31। ঠাস করে বলে ফেলাও ইকের মানটা কত আসে। ইকের মানটা আমার কাছে অ্যান্সারটা আছে 3.82, 3.82 বা 83 লেখা যাবে, 3.83 10 টু দি পাওয়ার মাইনাস কত বলো তো 12 জুল। তাহলে সমান সমান 3.83 10 টু দি পাওয়ার -12, 1.6 10 টু দি পাওয়ার -19 ইভি। করে দেখো তো, এই মানটা আবার আমার কাছে এখন আর নাই, 3.83 এক্সপোনেনশিয়াল -12 ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল -19 কত আসে, 2.39375, 2.39375 10 টু দি পাওয়ার কত, এটা 7, দেখো তো ঠিক আছে কিনা। 10 টু দি পাওয়ার 7, এটা হয়ে গেল ইবি। আর ইবি মানে কি 2.39, মানে 4 বলা যাবে এটা, দেখেন 10 টু দি পাওয়ার, আর বেটা রে 39375 10 টু দি পাওয়ার 7 ভাগ
10⁶, এটা হবে মেগা ইবি, মেগা ইবি। তাহলে 23.9375, তাহলে ইকের মান আসে হলো 23.9375 মেগা ইবি। এই পর্যন্ত মনে হয় আমরা বের করতে পারছি। আমি আশা করতে পারি এই পর্যন্ত বের করা হয়েছে। এখন তোমরা আমাকে এক এক করে বলবা, সেটা তোমাদের কাছে যেটা বলতে চাই সেটা হইল, এখন ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে চায়, ইফ ইলেকট্রন ওয়ান্টস টু স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, তার গতিশক্তি হইতে হবে এত ভাই, কারণ তার ডেলেক্সকে আমি ম্যাক্সিমাম এটা ধরে কাজ করছি, কই যে এটা ধরে একদম ম্যাক্সিমামটা ধরেই আমি কাজ করলাম। তাহলে ডেলেক্স যদি ম্যাক্সিমাম ধরেও কাজ করি, তাহলে কারণ ডেলেক্স যদি মিনিমাম হয় তাহলে কিন্তু ডেলপি আরো বেড়ে যাবে, আর ডেলপি বেড়ে যাবে মানে ইকে আরো বেড়ে যাবে, ওটা আমি যাচ্ছি না, তার মিনিমাম সত্যি এটা হতে হবে। এবার সুন্দর মতো বাংলা কথাগুলা লিখবেন, সুন্দর মতো বাংলা কথাগুলা লিখবেন, লেখেন। অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াসের অভ্যন্তরে, অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে, অর্থাৎ ইলেকট্রনকে নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের অভ্যন্তরে আবদ্ধ থাকতে হলে এর গতিশক্তি হতে হবে, এর গতিশক্তি হতে হবে 23.9375 মেগা ইবি। হ্যাঁ, প্রথমে আমরা টি শূন্য ধরছি, কারণটা কি বলবো আমি, মানে আমি ধরে নিয়েছি ইলেকট্রন তুমি প্রথমে চুপচাপ বসেছিলা, তারপর তোমার একটা ভরবেগের পরিবর্তন পাওয়া গেল, তার মানে তোমার তাহলে গতিশক্তি আসবে। তাহলে প্রথমে তুমি যে চুপচাপ ছিলে, আমার কাছে ও বাজান, আমার কাছে প্রথমে কোনো টাকা পয়সা ছিলই না, এখন আমার কাছে 100 টাকা আছে, তাহলে আমার টাকার পরিবর্তন কত? 100। তাহলে যাহাই টাকার পরিবর্তন তাই আমার টাকা। এখন ইলেকট্রনের প্রথমে কোনো ভরবেগ ছিলই না, এখন ভরবেগের একটা পরিবর্তন পাওয়া গেল, ডেলপি। তাহলে যাহাই হবে ভরবেগের পরিবর্তন, তাহাই হবে ভরবেগ, তাই না? মিলাও না, একটু মিলাও না। না, কিচ্ছু লিখতে হবে না, কোনো কিছু দরকার নাই। এবার তুমি লিখবা, সুতরাং ইলেকট্রনকে নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে হলে তার গতিশক্তি হবে, গতিশক্তি হতে হবে 23.9375। হ্যাঁ, যুক্তিগত হলো, আমি তো বলেই দিছি বাজান, একটু আগে আমার এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে শুনো। আমার কাছে প্রথমে কোনো টাকা পয়সা ছিল না, ছিল না, এখন আমার কাছে 100 টাকা আছে, এটা আমার 100 টাকা আছে, তাহলে আমার টাকার পরিবর্তন কত? 100। আমার কাছে কত টাকা আছে? 100। টাকার পরিবর্তন কত? 100। তার মানে কি, যাহাই টাকার পরিবর্তন তাহাই আমার টাকা, তাহলে যাহাই ভরবেগের পরিবর্তন তাহাই আমার ভরবেগ। বুঝছি, 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 বুঝছি। বড় লক্স, বড় লক্স মানে বড়লোক হইয়া গেছে, ও মা গো। এখন বড়লোক হয় নাই, বেচারা, ও বেচারা বলবা ওকে, বেচারা। আর ইলেকট্রন তুই কি করলি, তুই কি করলি? দেখো কত, 23 ম্যাগ। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে দেখা যায় যে, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে দেখা যায় যে, একটু তাড়াতাড়ি করো, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে দেখা যায় যে ইলেকট্রনের, ওই যে আমি বলতেছি নব্বত আমি কেন হবে 0 আমি বলতেছি, সেটা হলো আমরা ওই পরীক্ষালব্ধ ফলাফল সাথে ওকে মিলাবো, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল হতে দেখা যায় যে ইলেকট্রনের গতিশক্তি হয় 4 মেগা ইবি। আর ইলেকট্রনের গতিশক্তি হয় কত মেগা ইবি? 4 মেগা ইবি। পরীক্ষালব্ধ ফলাফল হতে দেখা যায় যে ইলেকট্রনের গতিশক্তি হয় 4 মেগা ইবি। তাহলে তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো, আমি যদি একটা অ্যাটম লই রে বাজান, ইফ আই কনসিডার অ্যান অ্যাটম, there are electrons rotating around the nucleus, first orbit, second orbit, third orbit, and so on. And if I consider one electron, if I consider one electron to measure the kinetic energy of the electron, I will get
এনার্জি হলো 4 মেগা ইবি, আমি পাবো 4 মেগা ইবি। কিন্তু আমি জেনে গেলাম, ও বাবা ইলেকট্রন, তোমাকে যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে হয়, তার মানে তোমার শক্তি হইতে হবে এত। আসলে তুমি নিউক্লিয়াসের ভিতরে যাওয়ার মতো সামর্থ্যবান ছিলাই তো না, তোমার তো সেই শক্তি ছিল না তুমি নিউক্লিয়াসের ভিতরে মারামারি করে যেতে পারবা, প্রোটনের সাথে ঘুষাঘুষি করা, এই প্রোটন জায়গাতে এই নিউট্রন জায়গাতে, সেই যে ঘুষাঘুষি করবা, মারামারি করবা, সেই শক্তি তো তোমার ছিলই না। কি করলে তুই ইলেকট্রন, কি হইল? কিন্তু শুক্রিয়া আদায় করো মিয়া, শুক্রিয়া আদায় করো। কারণ ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতর যাইতো গা, তাহলে প্রোটন মানে অ্যাটম বলে কিছু থাকতো না। আর অ্যাটম বলে যদি কিছু নাই থাকতো, তাহলে আমরা, তোমরা, পৃথিবী, কিচ্ছু থাকতো না। আজকে ল্যাপটপে বসে মসমস করে ক্লাস নাও, ও থাকতো না। মোবাইলে বসে ক্লাস করতেছো, ও থাকতো না। মানে ইট ইজ এ গেম, ইট ইজ এ গেম অফকোর্স। ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে চললেই যাইতো বাজান, তাহলে ইজ দেয়ার, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল ফাতিহা আহমেদ, ইট ইজ এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা আমার তোমার কিছু করার নেই। এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ক্যান বি 4 মেগা ইবি, বাট ইফ ইলেকট্রন ওয়ান্টস টু স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, ইটস কাইনেটিক এনার্জি শুড বি 23.9375 মেগা ইবি, so electron is unable. তাহলে তোমরা আমাকে একটু ঝটপট ঝটপট বলো দেখি, সেটা হলো আমি তোমাদের কাছে যেই কথাটা বলতে চাই, কি জানি বললাম, হইতে পারে গরিব সে না, গরিব, গরিব ইলেকট্রনস। আচ্ছা, ওকে। তার মানে আমরা ইলেকট্রনটা একটু মজা করে বললাম, কিন্তু এটাই তো একটা নেচার, ইট ইজ দ্য নেচার, যেটা হলো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে চলে যেত, তাহলে অ্যাটমের যে স্ট্রাকচার, এই যে হাই মানে এই যে বোর অ্যাটম মডেল, এই যে রাদারফোর্ড অ্যাটম মডেল, এই যে থমসন অ্যাটম মডেল, এগুলা যে একটা অ্যাটম মডেল দাঁড় করানো হলে অ্যাটমিক স্ট্রাকচারটাই তো থাকতো না। এগুলো তো সব গেম। ইলেকট্রন ছাড়া অ্যাটম, এটা কি সম্ভব নাকি? ইলেকট্রন চলে গেছে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে গিয়ে আরেক মারামারি শুরু করে দিচ্ছে, ওখানে নিউট্রন আছে, আবার প্রোটন আছে, তার সাথে মিলে আবার নতুন একটা নিউট্রন তৈরি করবে। পুরো অ্যাটমটাই তো চার্জলেস হয়ে যাবে তখন, পুরো নিউক্লিয়াসটাই চার্জলেস হয়ে যেতে পারতো। আরে প্রোটন নিউট্রন তৈরি হয়েছে, নিউট্রনের মধ্যে কে কে আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে। এখন ইলেকট্রন আরো ঢুকলো, প্রোটনের সাথে মিললে আরো নিউট্রন তৈরি করে ফেললো, তাহলে কেমন না? ওকে, এখন আমি তোমাদের কাছে, এই জন্যই ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে না, তার এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম 4 মেগা ইবি, বাট ইট নিডস, ইটস এনার্জি শুড বি এত মেগা ইবি, 23 এত মেগা ইবি, সো ইলেকট্রন ক্যান নট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন why an electron not inside the nucleus is rotating outside the nucleus in a particular orbit about. তাহলে আমরা তাহলে পরের প্রশ্নে চলে গেলাম। হুম, না দরকার নেই, রূপান্তর দরকার নেই, হচ্ছে ঠিক কথা। আরে এগুলো তো সত্যি, এগুলো তো গেম, গেম মানে কি, এটাই তো বাস্তব। এবার আসেন আমরা আমাদের নতুন টপিকসে যাব, তার আগে তোমাদেরকে বলে দিতে চাই বাজান, ডেল এক্স ডেল পি, ডেল এক্স ডেল পি একটু খেয়াল করে শুনবা। যদি h²/2 হয়, দ্যাট মিনস h/4 হয়, তাহলে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা দুইটা ডেল এক্স ডেল পি ইকুয়াল টু h/, এটা লিখতে পারি, অথবা লিখতে পারি ডেল ই ডেল টি, ডেল ই ডেল টি, এটাও লেখা যাবে, সেম জিনিস, h/ কত বলতো 4 পাই, আইদার ইট উইল বি ডেল এক্স ডেল পি or it will be del E del T। এটি হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। এখন কিছু মনে করবেন না, অধ্যায় 8 আমাদের শেষ পর্যন্ত শেষ হইল। উই আর হ্যাপি না যে একটা চ্যাপ্টার আমরা শেষ করছি। এখন আমরা নতুন চ্যাপ্টারে যাব, নতুন চ্যাপ্টার শুরু করব। নতুন চ্যাপ্টারটা হলো, হ্যাঁ আলম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করছি, আমি কি দিব আবার?
আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা সেটা হলো, এখন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অধ্যায় 10। লেখো সেমিকন্ডাক্টর অ্যান্ড কি বলতো, ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, নতুন চ্যাপ্টার শুরু হবে। সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, ওকে। প্রথম প্রশ্ন লেখো। আমরা প্রথমেই কতগুলা সংজ্ঞা শিখব। এই চ্যাপ্টারটার মধ্যে ম্যাথ আছে, ম্যাথ যে নাই তা না, ম্যাথ আছে, আমরা করাবো ম্যাথ। কিন্তু চ্যাপ্টারটা খুবই, বুঝতে পারলে খুবই মজা, খুবই মজার চ্যাপ্টার যদি বুঝতে পারো। না, একটা দুইটা সংজ্ঞা দিয়ে যাবোই আজকে, মাহফুজ এমন করিস না বাজান। হুম, বয়স কমাইছিলাম। নিয়ে গবেষণা করলাম, হায় রে, মেমোরি ওগুলো এখনো মনে পড়ে। আচ্ছা, দিশা মানে জান্নাতুল নাইম দিশা একটু আবেগপ্রবণ হয়ে গেছে, আমরা পড়া শুরু করি বাজান। দিশা তুমি নর্মাল হয়ে যাও ইনশাল্লাহ। আবেগপ্রবণ একটা চ্যাপ্টার শেষ করলে আমাদের চোখে পানি চলে আসে না। ওকে, নতুন চ্যাপ্টার হলো অধ্যায় 10। কঠিন না, বুঝতে পারলে মজার চ্যাপ্টার, বুঝতে পারতে হবে। এবং এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা কম, অনেক কম, কিন্তু বুঝতে পারলে মজার জিনিস। প্রথম প্রশ্ন লেখেন। আমি প্রথম একটা সংজ্ঞা দিয়ে শুরু করি। প্রথমটা নাম হলো শক্তি স্তর। শক্তি স্তর, প্রথম চ্যাপ্টারটা, প্রথম সংজ্ঞাটা হলো শক্তি স্তর বা এনার্জি লেভেল বলা হয়, ইংলিশে এটাকে বলা হয় এনার্জি লেভেল। শক্তি স্তরটা কি জিনিস আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা প্লিজ। তোমার কাছে সিঙ্গেল মানে একটা অ্যাটম আছে, ইউ হ্যাভ সিঙ্গেল অ্যাটম। যদিও এটা খুবই টাফ, একটা সিঙ্গেল অ্যাটম বিবেচনা করা সো টাফ, বাট সাপোজ ইউ হ্যাভ সিঙ্গেল অ্যাটম।
সিঙ্গেল অ্যাটম মানে কি, তার একটাই নিউক্লিয়াস, তার চারিপাশে ইলেকট্রনগুলা ঘোরাঘুরি করতেছে। তার চারিপাশে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতেছে। প্রথম অরবিটে কয়টা? 2টা। তার পরের অরবিটে কয়টা? 8টা। তার পরের অরবিটে কয়টা? 18টা। সো অন। ইলেকট্রনগুলো মজার হচ্ছে ঘুরতেছে, নিউক্লিয়াসের ভিতরে যেতে পারে না, তার খুব আফসোস, ঘুরতেছে নিউক্লিয়াসের চারিপাশে ঘুরতেছে। নিউক্লিয়াসের মায়া সে ত্যাগ করতে পারে না, নিউক্লিয়াসের মায়া সে ভুলতে পারতেছে না, সে নিউক্লিয়াসের চারিপাশে খালি ঘোরাঘুরি করে। এখন প্রশ্ন হইল, যদি একটা অ্যাটম নাও, ওই অ্যাটমের মধ্যে প্রথম অরবিটে যে 2টা ইলেকট্রন আছে, দুইটারই এনার্জি সমান থাকবে। সেকেন্ড অরবিটে যদি 8টা ইলেকট্রন থাকে, 8টার প্রতিটার এনার্জি সমান হবে, কিন্তু প্রথম অরবিটের চেয়ে একটু বেশি হবে। থার্ড অরবিটে যদি 18টা থাকে, 18টার প্রতিটার এনার্জি সমান হবে, কিন্তু সেকেন্ড অরবিটের চেয়ে একটু বেশি হবে, কিন্তু এনার্জি সমান হবে। এটা সম্ভব হবে কখন? ইফ আই কনসিডার সিঙ্গেল অ্যাটম। যদি আমি একটা অ্যাটম নেই, তাহলে সেই এনার্জিকে প্রকাশ করার জন্য আমার জন্য সরল রেখাই যথেষ্ট, কিন্তু এনার্জি তারতম্য নাই। আই হ্যাভ সিঙ্গেল অ্যাটম, তার প্রথম অরবিটে দুইটারই এনার্জি সমান, তাহলে তাদের এনার্জিকে এক্সপ্রেস করার জন্য আই ক্যান মানে ওয়ান স্টেট লাইন উইল বি এনাফ। সেকেন্ড অরবিটে কয়টা আছে? 8টা। ধরো 8টা আছে, 8টার প্রতিটার এনার্জি সমান, কিন্তু কার চেয়ে বেশি? ফার্স্ট অরবিটের চেয়ে একটু বেশি। যেহেতু এনার্জি সমান, তাদের এনার্জিকে এক্সপ্রেস করার জন্য একটা সরল রেখাই যথেষ্ট। থার্ড অরবিটে ধরো 18টাই আছে, আরে 18টাই আছে ধরো, থার্ড অরবিটের ইলেকট্রন এনার্জির প্রতিটার এনার্জি সমান, কিন্তু কার চেয়ে বেশি? সেকেন্ড অরবিটের ইলেকট্রনের চেয়ে বেশি। কিন্তু যেহেতু এনার্জি সমান, another straight line will be enough for me to express third orbit electrons energy. তাহলে গ্রাফটা কেমন হবে বলি? গ্রাফটা হবে তখন এরকম, এটা হবে প্রথম অরবিটের জন্য, এই বরাবর হচ্ছে ই, এটা হবে সেকেন্ড অরবিটের জন্য, এটা হবে থার্ড অরবিটের জন্য। কেন আপনি এখানে সরল রেখা পাইলেন স্যার? কেন আপনি এখানে সরল রেখা পাইলেন? তার জবাব হলো, ফার্স্ট অরবিটে দুইটারই এনার্জি সমান, সেম। সেকেন্ড অরবিটে 8টার প্রতিটা এনার্জি সমান, সেম। থার্ড অরবিটে 18টা, প্রতিটা এনার্জি সমান। কিন্তু তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট অরবিটের ইলেকট্রন এনার্জির চেয়ে সেকেন্ড অরবিটের ইলেকট্রন এনার্জি একটু বেশি, থার্ড অরবিটে আরেকটু বেশি। এই যে রেখাগুলা দেখলাম, এগুলাকে বলা হয় শক্তি স্তর। এই রেখাগুলাকেই আমরা বলি এক একটা কি বলতো? শক্তি স্তর বা এনার্জি লেভেল। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের কাছে বলতে চাচ্ছি সেটা হইল, ইলেকট্রন, আমি যদি একটা সিঙ্গেল অ্যাটম নেই এবং বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনের মধ্যে যদি তারতম্য না থাকে, তখন তাদের শক্তিকে প্রকাশ করার জন্য একটা সরল রেখা নিতে হয়। এই সরল রেখাগুলোকেই আমি বলবো হচ্ছে শক্তি স্তর বা এনার্জি লেভেল। এবং তোমার জ্ঞাতার্থে আমি জানাই দিতে চাই, তুমি বোঝো এগুলা, মাসাল্লাহ অনেক বুদ্ধিশুদ্ধি হয়েছে তোমার, অনেক বুঝ হয়েছে তোমার, অনেক ভালো বোঝো তুমি। এই এনার্জি লেভেলগুলো কি রিয়েল এনার্জি লাইন নাকি কল্পিত লাইন? সবই হচ্ছে আমাদের কল্পিত লাইন। হ্যাঁ, না, একটা অ্যাটম না হলে হবে না কেন? জামিনী মনোযোগ দিয়ে শুনবা, এটি আমি আনবো এখন। একটা অ্যাটম হলে হবে না কেন? তারপরের সংজ্ঞাটা হলো শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড মানে এনার্জি ব্যান্ড বলা হয়। এবার জবাব দিচ্ছি জামিনী তোমার প্রশ্নের। তোমার কাছে এক টুকরা লোহা আছে, অবাজান, এক টুকরা লোহা মানে দেয়ার আর বিলিয়ন্স অ্যাটমস। এবং তখন দেখা যাবে একটার প্রথম অরবিটের এনার্জি, প্রথম অরবিটের ইলেকট্রন আরেকটার প্রথম অরবিটের ইলেকট্রন দ্বারা প্রভাবিত হবে, ইনফ্লুয়েন্স হবে। আর ইনফ্লুয়েন্স হইতে গিয়া, প্রভাবিত হতে গিয়া দেখা যাবে তাদের এনার্জি চেঞ্জ হয়ে গেছে। তার মানে অনেকগুলো অ্যাটম যদি একসাথে থাকে, একটার প্রথম অরবিটের এনার্জি যা হবে আরেকটার প্রথম অরবিটের এনার্জি তা হবে না। ওই যে প্রভাবিত হওয়ার কারণে চেঞ্জ হয়ে গেছে। তার মানে তখন তাদের এনার্জিকে প্রকাশ করার জন্য আমি আর সরল লেখা নিতে পারবো না, তখন তাদের এনার্জি তারতম্য তৈরি হলো। তখন ফার্স্ট অরবিটের যতগুলাই ইলেকট্রন থাকবে সবগুলাই ইলেকট্রনের এনার্জি সমান থাকবে না, মানে হইল তাদের এনার্জিকে প্রকাশ করার জন্য স্ট্রেট লাইন ইজ নট এনাফ, স্ট্রেট লাইন ইজ উইল বি নট এনাফ। তার মানে তাদের এনার্জিকে এক্সপ্রেস করার জন্য আমার ব্যান্ড লাগবে, এনার্জি ব্যান্ড লাগবে। একটু ব্যাখ্যাটা করি।
তার আগে আমি জবাব দিতে চাই আরেকবার, সেটা হলো যে তোমার কাছে এক টুকরা লোহা আছে, দেয়ার আর বিলিয়ন্স অ্যাটমস, এবং তোর বিলিয়ন্স ফার্স্ট অরবিট ইলেকট্রন আছে। একটার ফার্স্ট অরবিট ইলেকট্রন তার পার্শ্ববর্তী আরেকটার ফার্স্ট অরবিট ইলেকট্রন দ্বারা প্রভাবিত হবে। প্রভাবিত হইতে গিয়ে তাদের এনার্জিগুলার সমান হবে না। এনার্জিগুলার সমান হবে না মানে হইল তাদের এনার্জির তারতম্য দেখা যাবে। এনার্জির তারতম্য দেখা যাবে মানে হইল তাদের এনার্জিকে এক্সপ্রেস করার জন্য সরল লেখা চলবে না, তাদের জন্য একটা ব্যান্ড নিতে হবে। আই হ্যাভ টু কনসিডার ব্যান্ড, আই হ্যাভ টু কনসিডার এনার্জি ব্যান্ড। স্যার এনার্জি ব্যান্ডটা একটু ব্যাখ্যা করেন তো দেখি, একটু ভালো মতো ব্যাখ্যা করেন। আমি ব্যাখ্যা করে দিচ্ছি তোমাকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একদম সত্যি কথা সেরকম ক্লিয়ার হবা। না হলে আমার বললো যাদের চুল বড়, চুল বড় তারা করে কি, তারা অনেকগুলো চুলকে একটা ব্যান্ডের মাধ্যমে আটকায়। রাবার ব্যান্ড, কি কথা কোন রাবার ব্যান্ড, তাহলে একটা রাবার ব্যান্ডের মধ্যে সে অনেকগুলা চুলকে আটকাইল। তাহলে আমি একটা এনার্জি ব্যান্ডের মধ্যে ফার্স্ট অরবিটের যে এনার্জি ব্যান্ড, সেখানে আমি অনেকগুলো অ্যাটমের অনেকগুলো ফার্স্ট অরবিট ইলেকট্রন এনার্জিকে আটকায় ফেলবো। এবং খেয়াল করো, তোমাদের যাদের চুল বড় তোমরা এই কাজটা করো, চুল বড় লম্বা চুল রাবার ব্যান্ড দিয়ে বাঁধছো, চুলটা সামনে নিয়ে আসছো, সামনে নিয়ে আসলাম, তোমার চুল কিন্তু এটা তোমারই চুল, একটা চুল তোমাকে বের করে দাও, এই বলো তো এই চুলটা তোমার কয়টা চুল নিচে আছে, বা এই চুলটা তোমার কয়টা চুল উপরে আছে, এই চুলটা নিচে কয়টা চুল উপরে করে বলো তো, এটা তোমার চুল না? না হয় স্যার এটা তো আমার চুল, স্যার এটা তো আমারই চুল। বলো তো এটা তাহলে কয়টা, এটা নিচে কয়টা চুল আছে বলো তো তোমার, তুমি বলতে পারবা তোমার চুল না হয়। এটা তাহলে এটার উপরে কয়টা চুল আছে বলো দেখি, ইজ ইট পসিবল? তোমার পক্ষে বলা সম্ভব? তুমি এটা বলতে পারবা স্যার এটা আমার চুল, ঠিক আছে, কিন্তু এটার উপরে কটা চুল আছে, এটা নিচে কটা চুল আছে, এটা আমি বলতে পারবো না, সরি স্যার, কিন্তু এটা আমারই চুল। কিন্তু স্যার আমি এটা বলতে পারবো আমার এই চুল ব্যান্ডের মধ্যেই আছে। ইয়েস, ইউ সি, আমার এই চুল ব্যান্ডের মধ্যেই আছে, এটা তুমি বলতে পারবা। কিন্তু তুমি বলতে পারবা না এই চুলটার নিচে কটা চুল আছে, এই চুলটার উপরে কটা চুল আছে, পাশে কটা চুল আছে, ডান পাশে কটা চুল আছে, বামে কটা, বলতে পারবে না। কিন্তু এইটা তুমি বলতে পারবা যে আমার এই চুল ব্যান্ডের মধ্যেই আছে, তাই না? ঠিক একই রকম ভাবে আমি ফার্স্ট অরবিট ইলেকট্রন গুলাকে নিয়ে যে ব্যান্ড কল্পনা করব, সেখানে আমার পক্ষে বলা সম্ভব না অততম অ্যাটমের অততম ফার্স্ট অরবিট ইলেকট্রনের শক্তি কত বলো তো, পারবো না, আমি পারবো না, আমি সরি পারবো না। কিন্তু আমি এটা বলতে পারবো ওই ব্যান্ডের মধ্যেই আছে। দেখতে চাও ব্যান্ড? আমি দেখাচ্ছি। কই গেল আমার কলম, গেল কই? হ্যাঁ কলম কোথায় রাখলাম, শেষ, তোমাদের সাথে গল্প করতে গিয়ে কলম হারাই গেছিলাম। এইবার দেখো, এই দেখো প্রথম অরবিটের জন্য আমি এরকম একটা ব্যান্ড নিলাম, এরকম একটা কি নিলাম বলো তো, ব্যান্ড। সেকেন্ড অরবিটের জন্য এরকম একটা ব্যান্ড নিলাম, থার্ড অরবিটের জন্য এরকম একটা ব্যান্ড নিলাম। ইট ইজ ফর ফার্স্ট অরবিট, ইট ইজ ফর সেকেন্ড অরবিট, ইট ইজ ফর থার্ড অরবিট। এখন আজকে যদি আমাকে বলা হয় যে 1,90,6,6,778তম অ্যাটমটার এততম ইলেকট্রনটার শক্তি কত স্যার বলেন তো, ফার্স্ট অরবিটের শক্তিটা কত বলেন তো স্যার, সরি পারবো না। তবে এইটা বলতে পারবো, হ্যাঁ এইটা বলতে পারবো, সেটা হলো যে ওই ফার্স্ট অরবিটের শক্তি এই সীমার মধ্যেই আছে। ফার্স্ট অরবিটের শক্তির এটা হবে লোয়েস্ট সীমা, আর এটা হবে হাইয়েস্ট সীমা, এর মধ্যেই আছে। কিন্তু কত, সরি স্যার পারবো না স্যার, কিন্তু আমি এটা বলতে পারবো এর মধ্যেই আছে। ঠিক একই রকম তোমার চুল, তুমি বলতে পারো নাই কিন্তু কয়টা চুল উপরে আছে কয়টা চুল নিচে আছে, বলতে পারো নাই, কিন্তু তুমি এটা বলতে পারছো স্যার আমার এই চুল ব্যান্ডের মধ্যেই আছে। তাহলে এটা হলো এনার্জি লেভেল, কারণ এখানে শক্তির কোনো তারতম্য ছিল না, শক্তির কোনো তারতম্য ছিল না। বাট এখানে এখানে অ্যাটম ছিল মাত্র একটা, এখানে অ্যাটম নিচ্ছে বিলিয়ন্স। ফার্স্ট অরবিটের সকল ইলেকট্রনের শক্তি সমান হবে না, আর শক্তি সমান হবে না মানে কি, তাদের এনার্জিগুলো সমান হবে না, আর এনার্জিগুলো সমান হবে না মানে কি, তাদের এনার্জিকে সরল লেখা দিয়ে আর প্রকাশ করা যাবে না। তাদের জন্য কি নিতে হবে, ব্যান্ড নিতে হবে। সেই ব্যান্ড কি রাবার ব্যান্ড নেই, সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড। এবং আজকে যদি আমাকে বলা হয় স্যার ওই ইলেকট্রনটার শক্তি কত বলেন তো স্যার, আমি বলবো সারেন্ডার, আমি সরি পারবো না। তবে হ্যাঁ ছেলে, হ্যাঁ মেয়ে, এটা বলতে পারবো ওই ইলেকট্রন শক্তি
এর মধ্যেই আছে। এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট, এর মধ্যে। সেকেন্ড অরবিট, এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট, এর মধ্যেই আছে। কিন্তু এক্স্যাক্টলি কত নেই নেই। আবার থার্ড অরবিট, থার্ড অরবিট, এটা লোয়েস্ট, এটা হাই, এর মধ্যেই আছে। এক্স্যাক্টলি কত পারবো না, সরি পারবো না। and it is called energy band. রাবার ব্যান্ড মিলাও তুমি, এবার আমি আমার এক্সাম্পল সাথে মিলাও তুমি। ওটাকে বলা হচ্ছে রাবার ব্যান্ড, হেয়ার ব্যান্ড বলা হয়। রাবার ব্যান্ড নট অনলি, ইট ইজ কল্ড হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ড মানে চুল আটকায়। তাহলে এটা দিয়ে আমি চুল আটকাইছি না এনার্জি আটকাইছি? এই ব্যান্ড দিয়ে আমি এনার্জি আটকাইছি, এজন্য এটার নাম কি? এনার্জি ব্যান্ড। বুঝতে পারছি? মোহাম্মদ খান বলতেছিল তার কয়টা চুল ব্যান্ড থেকে বের হয়ে গেছে। নো, ব্যান্ড থেকে কেন বেরোবে? আচ্ছা, তাহলে আমরা আজকে দুইটা সংজ্ঞা শিখে ফেললাম। একটা হলো এনার্জি লেভেল, একটা হলো এনার্জি ব্যান্ড। একটা শক্তি স্তর, একটা শক্তি ব্যান্ড। এনার্জি লেভেলটা হবে এনার্জি যখন সেম থাকবে, আর এনার্জি ব্যান্ড হবে যখন এনার্জি তারতম্য থাকবে, এনার্জি ভেরি করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকিটুকু পড়বো। এই চ্যাপ্টারটা বুঝতে পারলে খুবই মজার চ্যাপ্টার, বলে দিলাম আমি। যাও, বুঝতে পারলে খুবই মজার চ্যাপ্টার। ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম, কিন্তু কিছু ম্যাথ আছে, আমরা করাবো। ওকে, থ্যাংক ইউ বাজান, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ আমরা আমাদের সাথে ছিলা, অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে। আল্লাহ হাফিজ মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।